এবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগে পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হলো। দেউলি গ্রামে পঞ্চায়েত প্রধান হাফিজুল মোল্লা তাকে গ্রেফতার করা হয়েছে। ভোটারদের ভয় দেখানোর ভিডিও নির্বাচন কমিশনের হাতে আসার আগেই গ্রেফতারের নির্দেশ। আরো বিস্তারিত জানাবো প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, জানি রাখি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা পুলিশ স্টেশনের অন্তর্গত যেটা দেউলি গ্রাম পঞ্চায়েত প্রধান, সেখানে হাফিজুল মোল্লা গ্রেপ্তার করা হয়েছে এবং দিনের আলোয় ভোটারদের ভয় দেখানোর ভিডিও কিন্তু নির্বাচন কমিশনের হাতে আসার পরই কিন্তু গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে পুলিশ, এমনটাই জানানো হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে আবারও এখানে যারা ভোটার রয়েছে তাদেরকে কিন্তু ভয় দেখানো হচ্ছে, মতো তারা যাতে না ভোট দিতে বেরোন এবং সেক্ষেত্রে ভোটের দিনের জন্য অসুবিধা তৈরি হবে, এরকম ধরনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখো, বারবারই দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু একেবারে নির্দেশ দেওয়া হয়েছে যারা ভোটারদের ভয় দেখাচ্ছেন। বারবারই বলা হয়েছিল কমিশনের তরফ থেকে যাতে কনফিডেন্স বিল্ড আপ করা যায় এবং ভোটাররা যাতে যেদিন ভোট হবে সেদিনকে যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য কিন্তু বারবার নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু রাজ্যের ডিজি থেকে শুরু করে সিএস থেকে শুরু করে এবং প্রত্যেকটা উপমহল থেকে নিয়ে একদম নিচু তলার যে পুলিশ প্রশাসন রয়েছে প্রত্যেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যে কোনোভাবে যাতে কোনো ভয় দেখানোর বিষয়টা সামনে না আসে এবং কোনোভাবে যাতে ভোটারদের কিন্তু ভয় দেখানো হচ্ছে এই বিষয়টা সামনে আসলে কিন্তু তৎক্ষণাৎ যে এই ঘটনা ঘটাচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে এবং সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে। সেই সুবাদে দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু কাল রাত থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে যে তারা কিন্তু শাসক দলের হয়ে তারা ভোটারদের ভয় দেখাচ্ছেন। সেই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনের কাছে পৌঁছচ্ছে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রত্যেককে কিন্তু গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। তারপরে জানা যাচ্ছে যে হাফিজুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে। ধন্যবাদ রুমা। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ এলওয়াই আমাদের জিততে হবে, এলওয়াই বাঙালির পাশে দাঁড়াতে হবে। এই যে আমাদের 60 লক্ষ ভোটকে যেভাবে বন্দি করে এখনো পর্যন্ত 30 লক্ষ মানুষের ভোট অধিকার বন্দি করে রেখে দিয়েছে, আমাদের বাঙালির পাশে থেকে, বাংলা ভাষীদের পাশে থেকে, আমাদের ঘরের মা বোন ভাইদের কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যতক্ষণ না করতে পারবো ততক্ষণ এই লড়াই আমাদের চলবে। প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিতে চান না, আবার আত্মবিশ্বাসেও আঁচ লাগতে দেন না। পারফরমেন্সকে পুঁজি করে বিধাননগরে জয়ের হ্যাট্রিক করার পর এবার ব্যাটে বলে চড় মারতে চান সুজিত বসু। ভোট ঘোষণার পর থেকেই জনসংযোগের শান দিতে রাস্তায় নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল মালা টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল থেকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়।
প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছেন, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরের তৃণমূলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শরৎ মুখোপাধ্যায় এবং সিপিএমের সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট। ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটের মুখে ইডির নজরে তৃণমূলের 3 প্রার্থী। আর্থিক প্রতারণা মামলায় মেয়র পরিষদ এবং রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে শুক্রবার ফের জিজ্ঞাসাবাদ করা হলো। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে 2 বিদায়ী মন্ত্রী এবং তৃণমূলের প্রার্থী সুজিত বসু এবং রথিন ঘোষকে। বিধানসভা ভোটের মুখে ইডির স্ক্যানারে তৃণমূলের 3 হেভিওয়েট দেবাশিস কুমার, সুজিত বসু এবং রথিন ঘোষ, 3জনই বিদায়ী বিধায়ক। আবার এবারের বিধানসভা ভোটের প্রার্থীও। একটি আর্থিক প্রতারণা মামলায় মেয়র পরিষদ রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে শুক্রবার ইডি ফের জিজ্ঞাসাবাদ করল। পাশাপাশি পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী ও বিদায়ী খাদ্যমন্ত্রী রথিন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আর্থিক প্রতারণার মামলায় সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর ঠিকানায় অভিযান চালানো হয়। অভিযোগ, কলকাতার একাধিক বিতর্কিত জমির নথি পুরসভা থেকে তৈরি করাতেন এই ব্যবসায়ী। সেই বিতর্কিত জমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়েছিলেন তিনি। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য দেবাশিস কুমারকে তলব করে ইডি। না না জীবনে জানি না, অমিত গাঙ্গুলির পার্টনাররা কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল? না, কোনো কাজ করিয়ে দিয়েছিলেন বা এরকম কিছু? না। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করেছে ইডি। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয় বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। এর আগে 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ভোটের মুখে তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করল ইডি। পুরো দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে 2023 সালে পুজোর মুখে খাদ্যমন্ত্রী রথিন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। যদি এরকম কোনো তদন্তের স্বার্থে কাউকে যদি তলব করা হয়, সেটা তো কোনো সংবিধান বিরোধী কিছু হচ্ছে বলে আমরা বলতে পারবো না। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কার অনুপ্রেরণায় গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত কিছু চুরি হয়েছে, লুট হয়েছে, প্রশাসনিক দুর্নীতি হয়েছে এবং এটা তৃণমূলের অনুপ্রেরণার পরম্পরায় হয়েছে। কত বড় অসভ্যতা হচ্ছে, একটা ইলেকশন চলছে, সেখানে বিজেপি আর কত নোক দাঁত বার করবে? তোমাদের যদি কোনো তদন্তের থাকে এতদিন করে রাখোনি কেন? এত বছরের পুরনো মামলাগুলো আমাদের যারা প্রার্থী তাদের ডেকে পাঠানো মানে তাদেরকে সমস্ত কাজকর্ম ছেড়ে আইনজীবীর সঙ্গে বসতে হবে, সারাদিন তাদের ওখানে নষ্ট হবে। বিজেপি যে কতটা দেউলিয়া, কতটা ভয় পেয়েছে এই বিজেপির নেতাদের উপর, বিজেপির কোনো ভরসা নেই। সুজিত বসুকে সোমবার ও রথিন ঘোষকে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।